কোর্ট, কেন্দ্র এবং কমিশন এবং বনাম রাজ্য সরকার, এই নিয়ে এক নজিরবিহীন রাজনৈতিক পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে আমাদের এই রাজ্য। কেন বলছি? আজকের এই মুহূর্তে যে খবর, আজকে সারাদিন ধরে সেটি চর্চায় থেকেছে, সেটি হচ্ছে SIR, যেটা আমরা এই মানুষের ভাষায় প্রথম ব্রেক করি এবং তৎপরবর্তীতে বিভিন্ন চ্যানেল এবং অন্যান্য গণমাধ্যম সেখানে সেটা নিয়ে আলোচনা শুরু হয়। সেটা হচ্ছে SIR কি সঠিক সময়ে শেষ হতে পারবে? আর যদি তা শেষ হতে না পারে, তাহলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে ইঙ্গিত বেশ কিছুদিন আগে দিয়েছিলেন, যেটি তিনি আজকেও উল্লেখ করলেন, সেটা হচ্ছে ঠিক সময় মতো ভোট না হতে পারা। তার কারণ, শুদ্ধ ভোটার তালিকা যদি সময় মতো 14ই ফেব্রুয়ারি বেরোতে না পারে, তাহলে ঠিক সময় মতো নির্বাচন ঘোষণা হবে না। ঠিক সময় মতো নির্বাচন ঘোষণা না হলে ঠিক সময় মতো নির্বাচনটা হবেই না, এবং নির্বাচন যদি ঠিক সময় মতো না হয়, তাহলে রাজ্য সরকার, নতুন রাজ্য সরকার, সেটা যে দলই জিতুক না কেন, সেটা গঠন হতে পারবে না, যেটার আলটিমেটাম হচ্ছে 5ই মে। এবং সেটা যদি গঠন না হয়, তাহলে আমাদের সংবিধান মতে তারপরে রাত 12টার পরে অটোমেটিক রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যেতে পারে। এখন এই পুরো পরিস্থিতিটা আরো বেশি ঘনিয়ে উঠছে কেন? কারণ এর দুটো দিক রয়েছে, সেই দুটো দিক আপনাদের সামনে তুলে ধরছি। পরিসংখ্যান বা ঘটনাবলী যেদিকে এগোচ্ছে, তাতে সেটা কারোর ভালো লাগুক আর না লাগুক, ঘটনাগুলোকে উপস্থাপন করাটাই আমাদের কাজ। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। দেখুন, এর অতীতে কি কি ঘটে গেল সেগুলো আপনারা জানেন, যেটা আমরা মানুষের ভাষাতে বলেছিলাম যে একটা রোমহর্ষক সপ্তাহ অপেক্ষা করে আছে, এবং পরপর সেইগুলি ঘটলও তাই। এই যে রানিং যে উইকটা যাচ্ছে, কিন্তু এবার আগামী যে সপ্তাহটা আছে সেটাও যথেষ্ট উত্তেজনার, সেটাও যথেষ্ট রোমহর্ষক হতে যাচ্ছে, এবং রাজ্য রাজনীতির ক্ষেত্রে সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে। কেন বলছি খেয়াল করুন তারিখগুলি। সুপ্রিম কোর্টে যে SIR নিয়ে মুখ্যমন্ত্রী যে মামলাটি করেছিলেন, সেটির হিয়ারিং রয়েছে সোমবার দিন। আগামী 10 তারিখে রয়েছে আইপ্যাক এবং ইডি কাণ্ডের যে মামলাটি, এবং রাজ্য সরকারের সঙ্গে ইডির যে মামলাটি গত একটা হিয়ারিং হয়ে গেছে, তার নেক্সট হিয়ারিং রয়েছে এই আগামী সপ্তাহে। একই সঙ্গে SIR তার যে তালিকা, সেটিও বেরোনোর মতো পরিস্থিতি, এবং আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে যে SIR এর যে হিয়ারিং পর্ব, সেটা শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা পড়ে আছে। আর ঠিক সেই মাত্র কয়েক ঘন্টা পড়ে থাকাকালীন অবস্থাতে আজকে যে কি খবর, সেটি হচ্ছে দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলার বেশ কিছু ডিএম, তারা নির্বাচন কমিশনের কাছে এক্সটেনশন চেয়েছেন তারিখের, যে তাদের যে প্রসেসটা, SIR এর যে প্রসেসটা, সেটা তার মধ্যে সম্পন্ন নাও হতে পারে। তাহলে তা যদি সম্পন্ন না হয়, তাহলে 14 তারিখ কি করে পরিশুদ্ধ যে ফাইনাল যে ভোটার লিস্ট, সেটা কিভাবে বেরোবে? এবার প্রশ্ন হচ্ছে, উল্টো দিকেও একটা চিত্র আছে। সেই চিত্রটা কি? যখন সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারের তরফ থেকে যখন SIR নিয়ে মামলাটি করা হয়, তখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল, যখন সুপ্রিম কোর্ট নেক্সট হিয়ারিং ডেট দেন 10 তারিখের, তার আগে নির্বাচন কমিশনের তরফ থেকে কি বলা হয়েছিল, যে 1 কোটি মানুষের হিয়ারিং অলরেডি হয়ে গেছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে, বাকি মাত্র 6 লক্ষ, এবং সেই 6 লক্ষ
হিয়ারিং এর মধ্যেই হয়ে যাবে, তাহলে ওই মামলাটা যেটা করা, যেটার হিয়ারিং নিয়ে এত ঢক্কানি না, তাতে আর পড়ে থাকলো কি? কারণ মামলাটার হিয়ারিং হবে 10 তারিখ, তা 7 তারিখ তো এমনিতে আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সি বা হিয়ারিং এর এসআইআর পর্ব তো শেষই হয়ে যাচ্ছে। তাহলে যেটা শেষই হয়ে গেল, তা সেটা নিয়ে আর হিয়ারিং বা আদালতের বিষয়ে অবশ্যই মন্তব্য করব না, তারা কি রায় দেবেন, কিন্তু সেটা তো অর্থই থাকছে না একরকম 10 তারিখে হিয়ারিং করবার। আবার 14 তারিখে যদি লিস্ট বেরোয়, জানি না সুপ্রিম কোর্টে এর মধ্যে কোনো ইন্টারভেনশন করবেন কিনা, কিন্তু যদিও বা করেন, তাহলেও কিন্তু সেক্ষেত্রে নির্বাচন বা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা সেটা পিছিয়ে যেতে পারে। অঙ্কের হিসেবে কিন্তু তাই দাঁড়াচ্ছে, কারণ সবকিছু পরিবর্তন করা যেতে পারে, কিন্তু সময় প্রবাহিত যে সময়, সেটাকে তো আর কেউ পিছন থেকে টেনে ধরে তাকে কমিয়ে দিতে পারে না, পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারে না। আর যে জিনিসটাকে, সেটা হচ্ছে সময়। এই সময়কে তো আর পাল্টানো যাবে না, তারিখকে তো আর পাল্টানো যাবে না। যতই আপনার রাগ হোক না কেন, যতই আপনার বিতর্ক করবার ইচ্ছা হোক না কেন, সময়কে পাল্টানো যাবে না। উল্টো দিক, এই যে এসআইআর পর্বটা গেল, তার পাশাপাশি বেশ কয়েকটা আরো ইম্পর্টেন্ট ঘটনা ঘটে গেল। সেটা হচ্ছে ইডি যে রেড করেছিল, তারপরে তারা সেই রেডটা করে কিন্তু থেমে থাকেনি, যেটা গত বেশ কয়েকটা পর্বে আপনাদের সামনে তুলে ধরছি। সেই রেডের পরেও কিন্তু পশ্চিমবঙ্গে ওই একই কেসে গত 3 দিন যাবত বেশ কয়েকটা রেড হয়েছে। 3 দিন বললাম, ভুল বললাম, 2 দিন পর পর রেড হয়েছে। এর মধ্যে আমরা জানতাম কি, যে ইডির যিনি ডিরেক্টর, তিনি কলকাতা সফরে ঘুরে গেছেন, ঝটিকা সফর করে গেছেন, 2 দিন ধরে ম্যারাথন বৈঠক করেছেন, এবং সূত্রের খবর, যেটা বহু সংবাদ মাধ্যমই আমরাও তুলে ধরেছিলাম, অন্যান্য সংবাদ মাধ্যমও তুলে ধরেছিল, যে বেশ কিছু ইডি অফিসার এবং সিবিআই অফিসিয়াল তারা এই কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে ঘাঁটি গেড়ে আছেন। কেন আছেন, এই প্রশ্ন তখন উঠেছিল। এবার পাশাপাশি যদি ইঙ্গিতটা দেখেন, যে যে কোর্টে অধিকাংশ সময় তারিখ পে তারিখ হতো, প্রত্যেকটা জিনিসে রাজ্যের মানুষের কোনো যেন একটা কি বলবো, একটা অ্যাকশনলেস অবস্থা, এটা রাজ্যের মানুষ হতাশ হতেন। সেই কোর্টে কিন্তু পরপর যে রায়গুলো বেরোচ্ছে, বা যে অবজারভেশন গুলো বেরোচ্ছে, সেই অবজারভেশন, সেই রায়গুলো একটাও কিন্তু আর এই রাজ্য সরকারের পক্ষে যাচ্ছে না। তার সব থেকে বড় বজ্রপাত যদি বলা হয়, বা রাজ্য সরকারও হয়তো এতটা এক্সপেক্ট করেনি যে পুরো ডিএটাই মিটিয়ে দিতে হবে। এত দীর্ঘদিন ধরে রাজ্য সরকার লড়াই করেছে, কিন্তু ভোটের মুখে এসআইআর চলাকালীন অবস্থাতে, যেখানে মাত্র কয়েকদিন বাকি ইলেকশন ঘোষণা হওয়ার, সেখানে গিয়ে একদম যেদিনকে বাজেট, সেই দিনকেই, রাজ্যের যে বাজেট, সেই দিনকেই ডিএ মামলার রায় বেরোলো, এবং কোর্ট পরিষ্কারভাবে কোনো রকম অজুর আপত্তি না মেনে জানিয়ে দিল যে 25% 31 মার্চের মধ্যে দিতেই হবে। এবং এটা মাথায় রাখতে হবে, আইনজীবীরা বা বিশেষজ্ঞরা তারা আরো ভালো বলবেন যে এর বিরুদ্ধে আবার কি রাজ্য সরকার আবার কি স্টেপ নিতে পারে আদৌ না পারে না, কিন্তু খোলা চোখে দেখে অন্তত সাধারণভাবে মনে হয় যে এটা একটা ফাইনাল ভার্ডিক্ট। এই ভার্ডিক্টকে মানতেই হবে, কোর্টের রায়কে মানতেই হবে, এবং তৎপরবর্তীতে 4 সদস্যের আবার একটা কমিটি করে ব্যালেন্স যে 75% আছে, সেই কিস্তিগুলোও মিটিয়ে দিতে হবে। এটা একটা বড় চাপ, 10,000 কোটি টাকার চাপ 31 মার্চের মধ্যে রাজ্য সরকারের ওপর। এবার পাশাপাশি আসুন, যে এই যে ইলেকশন কমিশন যে সমস্ত রাজ্যের আইএএস অফিসারদের অবজারভার হিসেবে অন্যান্য রাজ্যে ডেকে পাঠিয়েছিলেন, রাজ্য সরকার তার পাল্টা আরো 25 জনের তালিকা পাঠিয়ে দিয়েছিল ইলেকশন কমিশনের কাছে, যাতে তাদেরকে না ডাকা হয়। সেই তাদের মধ্যে ছিলেন যে পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি, এই পশ্চিমবঙ্গ সরকারের হাওড়া পুলিশ কমিশনারেটের যিনি প্রধান কমিশনার, তিনি। কিন্তু
ইলেকশন কমিশন গতকাল রাত্রিরে কি করলেন, সেই নামের তালিকা ক্যান্সেল করে দিল এবং যে 4 জনকে ডেকেছে সেই 4 জনকেই যেতে হবে, এটা ফাইনাল করে দিল। পাশাপাশি হোম মিনিস্ট্রি আজকে এই রাজ্যের জন্য যে সেন্সাস ডিরেক্টর, নতুন একজন সেন্সাস ডিরেক্টরকে নিয়োগ করলেন 2027 সালের, আগামী 2027 যে সেন্সাস হবে, জনগণনা হবে, তার জন্য। এর পাশাপাশি আরো অনেক বিক্ষোভ আন্দোলন প্রচুর ঘটছে। গতকাল যেমন আপনাদের বলেছিলাম যে আনএডেড মাদ্রাসার যে সমস্ত শিক্ষক কর্মচারী যারা আছেন তারা রাস্তায় নেমে এসেছিলেন এবং আশাকর্মীরা গত সপ্তাহের আগের সপ্তাহে একটা বিক্ষোভ করেছিলেন, আজকে তারা আবার রাজপথে নেমে এসে আবার বিক্ষোভ দেখিয়েছেন তাদের বেতন বৃদ্ধি সহ অন্যান্য সম কাজে সম বেতন এই দাবিতে। এই বিক্ষোভ আন্দোলনগুলো কন্টিনিউ চলছে। পাশাপাশি এটা যদি মাথায় রাখেন যে এই মামলাগুলো যে আগের সামনের সপ্তাহে রয়েছে, তার সাথে যদি সেই মামলাগুলোর রায় এই রাজ্য সরকারের মনঃপূত জায়গায় না যায়, তাহলে কি কি ঘটনা ঘটতে পারে। এই মামলাটির সঙ্গে কিন্তু প্রথম মামলাটি যেটি বলছিলাম যে আইপ্যাক কাণ্ড, ইডি কাণ্ড এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার সাথে সেখানে মূল অভিযুক্ত এবং রাজ্যের বিভিন্ন পুলিশ অফিসাররা সেখানে অভিযুক্ত রীতিমতো। এই অভিযুক্তদের লম্বা তালিকা এবং সেই তালিকাটা হচ্ছে নজিরবিহীন ভারতবর্ষের ইতিহাসে। সুপ্রিম কোর্টে ইডি যে অভিযোগটা দিয়েছেন এবং রাজ্য সরকার তার এফিডেভিট দিয়েছে, যে এফিডেভিটটা ইডি একদম রাত্রিরে দেওয়ার কারণে তারা পড়তে পারেনি বা এই কারণ দেখিয়ে সে মামলাটার নতুন ডেট ঠিক হয়েছে। কিন্তু যেখানে আদালত গত হিয়ারিং এ দেখা গেছে অলরেডি একটা কঠোর অবস্থান নিয়েছেন এবং বেশ কিছু কঠোর মন্তব্য সেখানে করেছেন যে রাজ্য প্রশাসনকে দিয়ে কখনোই এই ধরনের তদন্তকে আটকানো উচিত নয়, এই ধরনের অবজারভেশন পর্যন্ত দিয়েছেন। সেখানে আগামী হিয়ারিং এ কি হতে পারে? হতে পারে যে হিয়ারিংটা হয়তো আবার নতুন ডেট হয়ে যেতে পারে, যেটা অতীতে রাজ্যবাসীরা দেখে দেখে হতাশ হয়েছেন। কিন্তু এবারে কি তাই হতে পারে? তেমনি এসআইআর মামলা যেটা বললাম একটু আগেই, যেটার হিয়ারিং রয়েছে, মুখ্যমন্ত্রী যে মামলাটি করেছিলেন, সেই মামলাটি অন্তত আমাদের খালি চোখে থেকে মনে হচ্ছে যে মামলাটি যখন গিয়ে দাঁড়াচ্ছে তখন তো এসআইআর পর্ব শেষ এবং তালিকা ঘোষণা হওয়ার মতো পরিস্থিতি, শুদ্ধ ভোটার তালিকা ঘোষণা হওয়ার মতো পরিস্থিতি। সেখানে গিয়ে ওই মামলাটার অর্থটাই বা কি আছে? এখন এই সমস্ত কিছু মিলে যদি দেখা হয়, তাহলে ওই প্রথম মামলাটির বিষয়ে যেটা বলছিলাম, এই অভিযুক্ত তালিকাদের বিরুদ্ধে কোনো একজনের বিরুদ্ধে যদি কোনো কঠোর পদক্ষেপ আদালতের তরফ থেকে নেওয়া হয়, সেক্ষেত্রেও কিন্তু টালমাটাল পরিস্থিতি হয়ে যাবে অলরেডি যে সরকারটা নানান ধরনের বিপদে জর্জরিত হয়ে আছে তার ভিতরে, তার ভিত কিন্তু টালমাটাল হয়ে যাবে। এবং খেয়াল রাখতে হবে যে এইখানে একটি বিষয় খুব উল্লেখযোগ্য, যে তৃণমূল নেত্রী এবং তৃণমূল কংগ্রেস খোলাখুলি জানিয়েছে যে প্রতীক জৈনের যে সংস্থা আইপ্যাক, সেটা তাদের মস্তিষ্ক হিসেবে কাজ করে তাদের দলের এবং স্ট্র্যাটেজির কাজ করে, বিভিন্ন গোপন নথিপত্র নাকি তাতে সেখানে থাকে এবং সেই সংস্থাটার ওপরে এই যে পুরোপুরিভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা তদন্ত, কোর্ট ইত্যাদি, এবং পরবর্তীতে যদি কোনো কঠোর অবস্থান আদালতের তরফ থেকেও সেখানে নেওয়া হয়, তাহলে এর আগের এপিসোডগুলোতে বলেছিলাম যে সেই মস্তিষ্কটা নিয়ে তো টান পড়ে গেল, যেটাকে বলে সাধারণ বাংলা কথায় যে মাথা ধরে টান পড়া। তাহলে এই মাথা ধরে টান পড়লে অবশ্যই সারা শরীরটাই টলমল করবে। এখন এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম ঘটনাবলী যদি আপনারা গত 2 সপ্তাহ 3 সপ্তাহ যাবত দেখেন, এক নির্বাচন কমিশনের একটা সংকেত, যেভাবে তারা এসআইআর পর্বটাকে কন্টিনিউ নিয়ে আসলো এই পর্যন্ত, তাতে এটা পরিষ্কার রাজ্য সরকারের নানান প্রভোকেশন, নানান ধরনের বাধা দান সত্ত্বেও
এসআইআর পর্বকে সফলভাবে এই পর্যন্ত নির্বাচন কমিশন নিয়ে আসতে পেরেছে এখনো পর্যন্ত। আগামীতে সেটা ডেট এক্সটেন্ড হয়ে কি হবে বা হবে না সেটা বলা যাচ্ছে না, কিন্তু এইটা পরিষ্কার করে দিয়েছে নির্বাচন কমিশন। এর আগে তৃণমূলের এক প্রতিনিধি দল সেখানে গেছিল এবং রিসেন্টলি মুখ্যমন্ত্রী নিজে গিয়ে সেখানে সওয়াল করা সত্ত্বেও তাদের একটা পয়েন্টও নির্বাচন কমিশনের সেখানে তাদের যে অজুর আপত্তি সেগুলো কিন্তু তারা মানেনি, তাদের অবস্থান কঠোর সেটা পরিষ্কার করে দিয়েছে। যেটা রাজ্যের যে সমস্ত ভোটাররা ভোট দিতে পারতেন না, যে সমস্ত ভোটাররা অসহায় মনে করতেন নিজেদেরকে ভোটদানের দিন ভোটের সময়, তাদের কনফিডেন্স অনেক গুণ বাড়িয়ে দিতে পারে নির্বাচন কমিশনের এই কঠোর অবস্থান। তারা এটা ভাবতে পারেন যে ইয়েস, নির্বাচন কমিশন যদি এরকম শক্ত হাতে পুরো জিনিসটাকে নিয়ে যেতে পারে এবং ভোটটাও যদি এইভাবে পরিচালনা করতে পারে শক্ত হাতে, তাহলে হয়তো আমরা আমাদের বিচারের রায়, যেটা ভোটের দিন মানুষ দেয়, মানুষ তার রায় দান করে ভোটের দিন, সেটা হয়তো তারা করতে পারবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকার তাদেরও কঠোর অবস্থান বেশ কয়েকটা ইস্যুতে। এই আইএস কর্মচারীদের ডেকে পাঠানো বলুন, বা রাজ্য পুলিশের যে ডিজি নিয়োগ সেক্ষেত্রে বলুন, এবং আজকে প্রধানমন্ত্রী তার নিজের ভাষণে লোকসভাতে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে কোর্টের ওপরে বা আদালতের ওপরে মুখ্যমন্ত্রী প্রেসার সৃষ্টি করবার জন্যে আদালতে গেছিলেন এসআইআর নিয়ে। তার মানে কি তিনি চাইছেন যে অনুপ্রবেশকারীরা দেশের এই ভোটার তালিকায় থাকুন, কিন্তু আদালতে ওইসব প্রেসার টেসার দিয়ে কিছু হবে না। এটা প্রধানমন্ত্রী লোকসভায় দাঁড়িয়ে কিন্তু তার অবস্থান পরিষ্কার করলেন, যেটাও কিন্তু ইদানিং কালের মধ্যে খুব বেশি দেখা যায়নি। কাজেই এর পাশাপাশি যদি নির্বাচন কমিশন হয়ে গেল, কেন্দ্র হয়ে গেল, কোর্ট হয়ে গেল, এই যে ত্রিফলা আক্রমণ, এই ত্রিফলা আক্রমণ এই রাজ্যের শাসক দল কতটা সামলে উঠতে পারবে সেটা আগামী দিন বলবে। কারণ শুধুমাত্র স্টান্ট রাজনীতি, যেটা ওই আগের এপিসোডে বলছিলাম, শুধুমাত্র আবেগের রাজনীতি, এই করলাম সেই করলাম, এটা কিন্তু মানুষ দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। আর পাশাপাশি মানুষ এটা দেখছে যে ভাতাটা বাড়লো, সেই যে ভাতা, সেই ভাতা শুধুমাত্র বাড়ার ফলবশত আজকে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, আগামী দিন যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে, প্রত্যেকটা ঘরে যে বেকারত্ব, আজকে কাজ বলতে খুব সম্যকভাবে যদি চিন্তা করা হয়, তাহলে আজকে চাকরি বা কাজ বলতে পশ্চিমবঙ্গে অবশিষ্ট আছেটা কি? 6,000-এর বেশি কোম্পানি এই 14 বছরে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে। হাজার হাজার স্কুল, প্রাইমারি সেকেন্ডারি সমস্ত স্কুল বন্ধ বা কোনো ছাত্রছাত্রী সেখানে নেই। শিক্ষা নিয়োগ দুর্নীতি, সেই শিক্ষা নিয়োগ দুর্নীতি পশ্চিমবঙ্গের শিক্ষার ভিতটাকে তছনছ করে দিয়েছে। এই সঙ্গে যদি আপনি ধরেন আরো আরো বিভিন্ন রকম কেলেঙ্কারি, এবং তৃণমূল কংগ্রেস বা রাজ্যের শাসক দল যে সমস্ত নেতাদের বাঘ ভাল্লুক মনে করতেন এক একটি জেলাতে, সেই সমস্ত নেতারা একবার করে অমিত শাহ ব্যারাকপুরে দাঁড়িয়ে তার লম্বা তালিকা দিলেন, কারা কারা জেল খেটে এসেছে। এই তালিকার দেওয়ার পিছনে একটা ছোট্ট ইঙ্গিত আছে যে এই যে তালিকাটা, তারা যখন আবার জামিন পেয়ে বেরিয়ে এসেছে বা কেউ কেউ আসেনি, তাদের সেই আগের ক্ষমতা কি আর অবশিষ্ট আছে? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা খুঁজবো, কারণ এই সব প্রশ্নের উত্তরই রয়েছে ভবিষ্যতের গর্ভে। ভবিষ্যৎ বলবে, মানুষ রায় দেবে, আর ভবিষ্যৎ ঠিক করবে, জানাবে আমাদেরকে কি ঘটতে চলেছে। আপনারা যেমন দৈনন্দিন সমস্ত খবরের নজর রাখছেন, সেই সঙ্গে নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। আরো বিভিন্ন রকম সংবাদ নিয়ে আমরা আসছি আগামী এপিসোডগুলোতে। এতক্ষণ মানুষের ভাষায় আপনাদের সঙ্গে আমি প্রবীর রায়চৌধুরী ছিলাম। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সামনের এপিসোডে। নমস্কার।